রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবে, সেনাবাহিনী নয়, হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা প্রতিহতের ঘোষণা। রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। ঈদে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম, বিমানের অতিরিক্ত ফ্লাইট থাকলেও বেসরকারি এয়ারলাইন্সগুলোর এখনো ঘোষণা নেই। ফসল নষ্ট করেই সুনামগঞ্জে হাওড়ে সড়ক নির্মাণ, ক্ষতিপূরণ না পাবার অভিযোগ কৃষকের, অপরিকল্পিত কর্মকাণ্ডে বিপর্যয়ের শঙ্কা। মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল ইস্তাম্বুলের রাজপথ, নাশকতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি এরদোয়ানের। স্বাগত। এখন বাণিজ্যে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদ ও জনগণই নেবে, এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের পর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। বিস্তারিত শাহাদাত অবসের প্রতিবেদনে দেখুন। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। তাই রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মীদের অপেক্ষা। শুরুতে সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় দলের আহ্বায়ক নাহিদ হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরা এবং জনগণ নিবেন, সেনাবাহিনী বা অন্য কেউ নয়। নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, সবার আগে গণহত্যার জন্য আওয়ামী লীগকে দল হিসেবে শাস্তি দিতে হবে। 5ই অগাস্ট করে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা ও দলটির বিচারের দাবিতে এনসিপি বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব। এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা। ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। শাহাদাত অবসর, এখন ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। তিনি বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ ফিরে আসে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, যারা সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়।
দীর্ঘ ১.৫ দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় ৩.৫ কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। দেশের আকাশপথে এবার বাড়ি ফেরা যাত্রীর চাপ তেমন একটা নেই, তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনও আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তারা বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকেই আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি অতিরিক্ত ফ্লাইট চলবে ৩টি রুটে। নাইম আবিরের প্রতিবেদন। ঈদ এলে বাড়ি ফেরার এমন চিত্র খুব সাধারণ। সড়ক, রেল কিংবা জলপথ সবখানেই থাকে উপচে পড়া ভিড়। তবে গেল কয়েক বছর ধরে আকাশপথেও থাকে ঈদ যাত্রার আমেজ। অল্প সময় আর ভোগান্তিহীন যাত্রায় অনেকেই হাওয়াই জাহাজে চেপে ফেরেন ঘরে। প্রতিবার ঈদ এলে তাই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম। যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইন্সগুলো থেকে। তবে এবারে চিত্র খানিকটা ভিন্ন। এ পর্যন্ত অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের চাপ তেমন একটা নেই। ২৫ মার্চ থেকে চাপ বাড়ার প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনো পর্যন্ত আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তবে ঈদের দিন থেকে পরের ৩ দিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ আছে। বাস্তবতা হচ্ছে যে বিগত বছরগুলোতে যেভাবে আসলে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখা যেত, বিশেষ করে উত্তরবঙ্গের যে ডেস্টিনেশনগুলো আছে লাইক সৈয়দপুর, যশোর কিংবা দক্ষিণবঙ্গের বরিশাল, যশোরে, এই যে ডেস্টিনেশনগুলোতে আসলে চলতি বছর আসলে সেই ধরনের একটা হিউজ একটা প্রেশার আসলে যাত্রী চাপটা দেখছি না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এবছর কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্লাইট আসলে প্রোভাইড করিনি। এয়ারলাইন্সগুলো বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। আগে যে প্রবলেমটা ছিল ঢাকা থেকে কক্সবাজার যেতে আসলে অনেক একটা লম্বা সময়ের ব্যাপার ছিল, রাস্তাঘাটে অনেক ধরনের হ্যাসেল ছিল, যানজটের ব্যাপার ছিল। উত্তরবঙ্গের কথা বলেন আপনি, সে মানে দেখা গেল যে ১২, ১৪, ১৫ ঘন্টাও লেগে যেত, সেখানে ট্রেনের অ্যাভেলেবিলিটি আসলে ছিল না। সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে চলতি বছর আসলে সেটা অনেকটা আমি বলবো ওভারকাম করে আসলে রোড ট্রান্সপোর্ট এবং রেলওয়ের যে মানে বেনিফিটগুলো আছে, আমি বলবো যে সেই জায়গাটা অনেক বেশি কমফোর্টেবল হওয়ার কারণে আসলে সেটারও একটা প্রভাব আসলে এয়ার কানেক্টিভিটিতে পড়েছে বলে আমার কাছে মনে হয়। তবে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে তাদের অতিরিক্ত ১৩টি ফ্লাইট চলবে। চাপ থাকে দেখি তো আমরা ফ্লাইটটা বাড়ালাম আর কি, ওই কাভার দেওয়ার জন্য। চাপ থাকে, যাওয়ার সময় একটু চাপ আসছে আমাদের। রাজশাহীতে আমাদের নর্মালি হচ্ছে কি সপ্তাহে 4টা ফ্লাইট, সেই জায়গায় আমরা প্রত্যেকদিনই দিচ্ছি 25 তারিখ থেকে ধরতে গেলে, আর 30 তারিখে তো 2টা ফ্লাইট দিচ্ছি। বরিশালে আমাদের সপ্তাহে 3টা ফ্লাইট, সেই জায়গায় আরও একটা ফ্লাইট বাড়ালাম ঈদের চাপটা সামলানোর জন্য। আর সৈয়দপুরে প্রতিদিন একটা করে যায়, সেই জায়গায় আমরা 2টা করে দিলাম। প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশ যাত্রার প্রবণতা দেখা গেলেও এবার সেখানেও ভাটা। তবে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা যাত্রীর চাপ আছে। নাইম আবির, এখন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কের কয়েক কিলোমিটার অংশের বেহাল দশা। এর ফলে ঈদযাত্রায় দেখা দিয়েছে যাত্রী ভোগান্তির সংখ্যা। এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মেরামতের কোনো উদ্যোগ দেখছেন কিনা? শাফিল, তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কয়েক কিলোমিটার অংশ জুড়ে দীর্ঘদিন সংস্কার না করার ফলে বেহাল অবস্থা তৈরি হয়েছে। মূলত বেশিরভাগ সড়কের বেশিরভাগ অংশে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে পিচ উঠে গিয়েছে এবং বেশ কিছু জায়গাতে আসলে ছোট বড় কিন্তু অসংখ্য গর্ত তৈরি হয়েছে এবং এসব গর্ত তৈরি হওয়ার কারণে কিন্তু প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া যেসব অংশগুলোতে একেবারেই বেহাল অবস্থা, সেখানে কিন্তু যানবাহন চলাচলের যে একটি ধীরগতি, সেই ধীরগতি দেখা দিয়েছে এবং এর ফলে সব জায়গাগুলোতে প্রায় কিন্তু যানজট তৈরি হচ্ছে এই সময়, এবং এই যানজটের কারণে দীর্ঘ সময় আসলে যাত্রীদেরকে সড়কে অপেক্ষা করতে হচ্ছে, এতে করে দুর্ভোগ পাচ্ছে। তো শফিন, আরেকটি বিষয় হচ্ছে যে এখন যেহেতু ঈদ যাত্রার মৌসুম এবং যেহেতু আসলে ঈদ যাত্রা শুরু হবে এবং এই ঈদ যাত্রাতে কিন্তু এই বেহাল অংশগুলোতে আসলে তীব্র যানজট তৈরি হয়ে যাত্রী ভোগান্তির কিন্তু তীব্র ভোগান্তির একটি সংখ্যা তৈরি হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে বলি শফিন, কুমিল্লা সিলেট মহাসড়কের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড়, ঘাটুরা মোড়, পুনিয়াউট মোড় এবং সুলতানপুর রাধিকা সহ ধরখার মোড়ে কিন্তু এই অংশগুলোতে একেবারে বেহাল অবস্থা এবং এসব জায়গাগুলোতে একদম পিচ উঠে গিয়েছে এবং গর্ত তৈরি হয়েছে এবং যার ফলে আসলে এখানে প্রায়ই কিন্তু যানবাহনের যে একটি ধীরগতির ফলে যে একটি যানজট তৈরি হচ্ছে এবং এতে করে এই জায়গায় এই পথগুলো আসলে পাড়ি দিতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং এতে করে তীব্র ভোগান্তি কিন্তু তাদের বাড়ছে। শাফিনা, আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এটি মেরামতের সড়ক বিভাগ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আমরা জেলা সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন মীর নিজামুদ্দিন আহমেদ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই কুমিল্লা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশ কিন্তু অর্থাৎ আশুগঞ্জ নৌবন্দর থেকে একদম এই যে আখাউড়ার দরখার পর্যন্ত যে অংশটুকু, এটি কিন্তু যেই আশুগঞ্জ আখাউড়ার যে 4 লেন মহাসড়কের যে নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজের সেই প্রকল্পের অধীনে পড়েছে এবং এই প্রকল্পের অধীনে পড়ার কারণে আসলে তারা এই সড়কগুলোতে তারা দীর্ঘদিন ধরে তাদের যে স্বাভাবিক যেই বা নিয়মিত যে সংস্কার কার্যক্রম আছে সেটি কিন্তু তারা চালাতে পারছেন এবং এর ফলে আসলে এখানে এই যে আসলে এই সড়কগুলোতে একটি সংস্কার অভাবে আসলে এখানে একটি বেহাল অবস্থা তৈরি হয়েছে, বেশিরভাগ অংশে পিচ উঠে গিয়েছে। তবে তারা যেটি বলছেন যে আসলে এই যেহেতু এখন ঈদ যাত্রা শুরু হবে এবং এই ঈদ যাত্রার ফলে যাত্রীদের যে আসলে ভোগান্তি, যেটি আসলে তারাও বিষয়টি তারা অবগত আছেন, তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের ভোগান্তির জন্য আসলে তাদের না হয়, সেজন্য তারা এই ছোট বড় যেসব গর্তগুলো আসলে তৈরি হয়ে আছে সেই গর্তগুলোতে তারা মাটি বা ইট সুরকি ফেলে তারা আসলে ভরাট করে এটি সমান করার চেষ্টা করছেন, যাতে করে যেন কোনো ধরনের ভোগান্তি না পোহাতে হয়। এছাড়া আমরা এই যে আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক প্রকল্পের যিনি ব্যবস্থাপক আছেন শামীম আহমেদ, তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে আসলে তারাও কিন্তু আসলে ঈদ যাত্রা বিষয়টি তারা কিন্তু মাথায় রেখেছেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে এই দ্রুত গতিতে তারা যেন এই নির্মাণ কাজটি শেষ করতে পারেন। এছাড়া যেসব অংশ একেবারেই বেহালে বা একেবারে আসলে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সেই জায়গাগুলোতে আসলে তারা অগ্রাধিকার ভিত্তিতে তারা আগে সংস্কার কাজ চালাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে ঈদ যাত্রাটি যেন অনেকটা নির্বিঘ্নে যেন আসলে যাত্রীরা করতে পারেন এবং এই যে বেহাল অংশটি যেন আসলে দ্রুত মেরামত করে দেয় সেই বিষয়টি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে এই যে কুমিল্লা সিলেট মহাসড়কের যেই বেহাল দশা অবস্থা হয়ে আছে সেই সংক্রান্ত সবশেষ তথ্য। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সিলেট মহাসড়কের বেহাল দশা জানাতে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বুক চিরে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে চলাচলের রাস্তা। এতে নিঃস্ব হয়েছেন উপজেলার হাসনাবাদ, জামালাবাদ ও উজানি গাঁও সহ 6 গ্রামের লক্ষাধিক কৃষক। হাওরের মাঝে এমন অপরিকল্পিত সড়ক এ অঞ্চলের কৃষিতে বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিপসন আহমেদের তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। ভাটির জেলা সুনামগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার 10 লাখের বেশি মানুষ কৃষির সঙ্গে জড়িত। এবছর 137টি হাওরে প্রায় 2,23,410 হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন 12 উপজেলার কৃষকরা, যেখান থেকে প্রায় 4,500 কোটি টাকার ধান উৎপাদনের কথা। তবে হাওর জুড়ে যখন বোরো ধানের সবুজ সমারোহ, তখন সুনামগঞ্জের শান্তিগঞ্জের লাখো মানুষের জীবন জীবিকায় জড়ানো সাংহাই হাওরে কৃষকদের চোখে মুখে বেদনার ছাপ। কারণ তাদের শ্রমে ঘামে ফলানো কষ্টের ফসল গোলায় তোলার আগেই হাওরের বুক চিরে চলছে সড়ক নির্মাণ কাজ। 4 কিলোমিটার লম্বা সড়কে জমির ক্ষতিপূরণ তো দূরে থাক, যে ফসল নষ্ট হচ্ছে তার জন্য কৃষকদের কিছু বলার প্রয়োজন মনে করছেন না সংশ্লিষ্টরা। যে রাস্তাটা হইতেছে এই রাস্তাটা মানুষের কোনো প্রয়োজন নাই, কামলাবাজ, আসনাবাজ, ডুংরিয়া খের কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় একটা রাস্তা। আমরা যে বা যারা মালিক আছি এই বিষয়ে কেউই তারা বা কোনো বিষয় নিয়ে অবগত করছে না যে আসলে তোমরা জমিন রাস্তা যাইতো, এই মাটি ফেলানো হইতো। আমরা যে এই যে ফসলের জমিন নষ্ট করে আমরা তো ইকার কোনো মুনাফা নাই। আরও অনেক জায়গা নিচে আবার নতুন করে খনন করে আরও নিত। তা আমরা এটা কিভাবে আমরা এটা থেকে নিষ্পত্তি পাই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, যাদের ফসল নষ্ট করে রাস্তা নির্মাণ করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এলাকার মুরব্বী গণ্যমান্য লোকের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয়েছে কৃষকের হাতে। এবছর আমরা বলছি কথা করছি এবং লিস্ট করছি, যার ধান ফসলি জমি নষ্ট হইতেছে তাহলে আমরা ক্ষতিপূরণ দেব। হাওরের মাঝে রাস্তা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উজানে দেখা দেবে চরম জলাবদ্ধতা। এছাড়া হাওরে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি কমবে মাছের উৎপাদনও। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে এটা হাওরের জন্য একটা ক্ষতিকর, এবং এটার যারা এই প্রকল্প নিয়েছেন তারা আবার পুনর্বিবেচনা করে এই কৃষকের ফসল রক্ষার্থে, হাওর রক্ষার্থে, হাওরের বৈচিত্র্য রক্ষার্থে যাতে সবাই এগিয়ে আসেন।
জাইকার অর্থায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পে হাওরের এই সড়ক নির্মাণ কাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। এদিকে হাওরের প্রকৃতি, পরিবেশ ও কৃষকদের ক্ষতি করে কোনো কাজ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছে স্থানীয় প্রশাসন। কৃষক এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যদি আমাদের কাছে এখানে এই নিয়ে কোনো ধরনের তাদের অভিযোগ বা পরামর্শ আমাদের কাছে পাঠানো হয়, তাহলে আমরা আমাদের ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা প্রেরণ করব। যেহেতু একটা সরকারি সংস্থা কাজটা করে, এটার পূর্ব অনুমোদন আছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের গোচরে আনবো যেন তারা যথাযোগ্য এই পরিবেশের যে ইমপ্লিকেশন আছে এই বাঁধের উপর সেটা যথাযথভাবে বিবেচনায় নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত সেই সিদ্ধান্তটা গ্রহণ করবে। এরই মধ্যে হাওরের বুকে সড়ক নির্মাণে ধানসহ 20 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নষ্ট হওয়া এই ফসলের বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা বলে দাবি কৃষকদের। এখন সুনামগঞ্জ। যমুনার বালুময় চর এখন ভরে উঠেছে ফুলে ফসলে। এর উপর ভর করে বদলে যাচ্ছে চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থাও। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। বাজারজাত নিশ্চিত করার পাশাপাশি চরে উচ্চ ফলনশীল ফসল চাষাবাদে আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। সবুজের চাদরে ঢেকে গেছে যমুনার বুকে জেগে ওঠা দুর্গম ম্যাসরার চর। মরিচ তুলতে ব্যস্ত কৃষাণীরা। চরে উৎপাদিত মরিচ আকারে পরিপুষ্ট ও রং ভালো হয়, চাহিদাও বেশ। চলতি মৌসুমে জেলার চরাঞ্চলে 1540 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। বিঘায় 15,000 টাকা খরচ করে ফলন পেয়েছেন 10 থেকে 12 মন শুকনো মরিচ। প্রতি মন শুকনো মরিচ বিক্রি করছেন 8 থেকে 9,000 টাকায়। এতে বিঘায় লাভ হচ্ছে 70 থেকে 80,000 টাকা। জেলার নদী তীরবর্তী 5 উপজেলার চরাঞ্চলের প্রতি জমিতে এখন বছর জুড়ে চাষাবাদ হচ্ছে ধান, ভুট্টা, গম, সরিষা, মরিচ, বাদাম, টমেটো ও মাসকালাই সহ নানা ফসল। উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি ফলনও হচ্ছে ভালো। এই অঞ্চলের জমিগুলো তো আর ধুয়া মুয়া যায় না, নতুন কোনো বানের পানি আসে না, এই জন্য এখান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সার কম লাগে। 12-13 মরিচ হলে তার 70 থেকে 80,000 টাকা মনে করে যে প্রতি বিঘে বেচা যাবে। জমিগুনা ভালো হয়, আর ভালো হওয়ার কারণে ধীরে ধীরে জমিগুনাতে ফসল অনেক সুন্দর হয়। চর অঞ্চলের মানুষ আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, অনেক এগিয়ে গেছে। চাষিদের অভিযোগ, চরাঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়া। এতে মিলছে না ন্যায্য দাম। এ অবস্থায় ঋণ সুবিধার কথা বলছেন কৃষকরা। শস্য উৎপাদন করি, সেই শস্য সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নাই। আমাদের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে আমরা যতটা আশা করি, আমরা যতটা উৎপাদন করি ওই অনুযায়ী লাভ আমরা পাই না। বাজারজাতকরণের জন্য যদি আমরা সরকার মহোদয় যদি আমাদের একটু সহযোগিতা যেভাবে হোক প্ল্যান করে যদি করতো, তাহলে আমাদের খুবই চরটা উন্নত হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে, চরাঞ্চলে উচ্চ ফলনশীল ফসলের চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে পরামর্শ। আমরা চেষ্টা করছি কৃষি বিভাগ থেকে আমাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আমাদের কৃষক ভাইদের সম্যক ধারণা দেওয়ার জন্য। এর বাইরেও কৃষি পুনরুদ্ধার আমাদের সারা বছর বিভিন্ন ধরনের বিভিন্ন ফসল আমরা পুনরুদ্ধার দিয়ে থাকি। পরিবহন এবং বাজারজাতকরণ এই বিষয় নিয়ে আমরা কৃষি বিভাগ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একটা নির্দিষ্ট পয়েন্টে তাদের পণ্যগুলোকে জমায়েত করে সেখান থেকে তারা যেন কোনো আড়তে দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। যমুনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিগুলোতে এমন বৈচিত্র্যময় ফসল ফলিয়ে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছে চরাঞ্চলের কৃষকরা। কৃষকরা বলছেন, কৃষি প্রণোদনার সাথে সরকারি ঋণ সুবিধা এবং উৎপাদিত ফসলের বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে এসব চরাঞ্চলে হয়ে উঠবে দেশের অন্যতম শস্য ভাণ্ডার, যা সমৃদ্ধ করবে দেশের কৃষি অর্থনীতিকে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। করছে খেলাফত মজলিস। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী রকিবুল রাহাত, যুক্ত হব তার সাথে। রাহাত, জানাবেন খেলাফত মজলিস সংস্কার প্রস্তাবে কি মতামত দিয়েছে, জানা গেছে কিনা? শাফিন, এখন পর্যন্ত কিন্তু মতামত তারা কি দিয়েছেন সেই বিষয়টি আমরা জানতে পারিনি।
9:30 কিছুক্ষণ পরে মূলত বৈঠকটি শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি কিন্তু সেখানে বলেছেন যে মোট যে 166টি অর্থাৎ মোট 6টি সংস্কার কমিশন যে 166টি সুপারিশ দিয়েছে সেই সুপারিশগুলো বাস্তবায়ন করতেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসেছেন এবং তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে এই সংলাপের মাধ্যমেই কিন্তু জাতিগতভাবে একটি ঐক্যমতে রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং খেলাফতে মজলিসের যিনি মহাসচিব রয়েছেন তিনিও তার প্রাথমিক বক্তব্যে আমাদেরকে জানিয়েছেন যে তারা এই স্পেস যে সিটটি রয়েছে সেটি তারা আগেই পেয়েছেন এবং এটি আলোচনার ভিত্তিতে তারা কোন বিষয়গুলোর সঙ্গে ঐক্যমত রয়েছে বা কোন বিষয়গুলোর সঙ্গে তারা দ্বিমত রয়েছে এবং কি কি কারণে তারা দ্বিমত পোষণ করবেন সেই বিষয়গুলো কিন্তু এই সংলাপে স্পষ্ট হবে বলে তিনিও আশাবাদ প্রকাশ করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে গত বৃহস্পতিবার কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে এবং সেখান থেকেই কিন্তু এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটির সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে ঈদের আগে অর্থাৎ 24 তারিখ পর্যন্ত 24 এপ্রিল পর্যন্ত বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে এবং ঈদের পর বাকি যে রাজনৈতিক দলগুলো থাকবে তাদের সঙ্গে কিন্তু ঈদের পরে মূলত তারা সংলাপ করবেন এবং জাতিগতভাবে বা রাজনৈতিকগতভাবে যে দ্বিমতগুলো রয়েছে এই সংস্কার কমিশনের সঙ্গে সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনার মাধ্যমে সুরাহা হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে আজকে খেলাফত মজলিসের পরে 11:30টার দিকে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও এই ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তাদের সাথেও কিন্তু একই রকম আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি এবং যেহেতু এখন পর্যন্ত খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক চলছে সেক্ষেত্রে খেলাফত মজলিসের বৈঠক থেকে বের হবার পরে মূলত আমরা জানতে পারবো যে মোট 166টি যে সুপারিশ রয়েছে সেই 166টি সুপারিশের মধ্যে কোন কোন সুপারিশগুলোর সঙ্গে তারা একমত হয়েছেন বা কোনগুলোর সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন এবং কি কি কারণে তারা দ্বিমত পোষণ করেছেন সেই বিষয়টি কিন্তু তারা এখান থেকে বের হবার পরেই জানা যাবে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি এর আগে কিন্তু মোট 6টি সংস্কার কমিশন করা হয় এবং 6টি সংস্কার কমিশনের যে মূল যে দাবিগুলো রয়েছিল বিশেষ করে আইন বিচার এবং অন্যান্য যে সংস্কার কমিশনগুলো রয়েছিল তারা প্রত্যেকটি কমিশন যে সংস্কার প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর সম্মিলিতভাবেই কিন্তু মোট 166টি প্রস্তাবনা করা হয়েছে যেগুলোর উপরই মূলত এই আলোচনা হচ্ছে। এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী রকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন জাতীয় সংসদ ভবন থেকে। নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলায় সুপেয় পানির সংকটে অর্ধলক্ষাধিক বাসিন্দা। শুকনো মৌসুমে পানি সংগ্রহে অনেককেই যেতে হয় মাইল খানেক দূরে। সংকট নিরসনে এখনো কোনো উদ্যোগ নেই। প্রশাসন জানিয়েছে বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি স্থায়ী সমাধানের চেষ্টা করছে তারা। বিশ্ব পানি দিবসে নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড় ও টিলা অধ্যুষিত 2 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি মিলিয়ে কয়েক লাখ মানুষের বসবাস, কিন্তু এর মধ্যে অর্ধলক্ষাধিক বাসিন্দা সুপেয় পানির তীব্র সংকটে। কলমাকান্দার গোপালপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা রোজিলা সাংমা। পানি সংগ্রহের কষ্ট তার প্রায় 40 বছরের। দৈনিক চাহিদা মেটাতে পাহাড়ের নিচে গর্ত করে দিনে কয়েকবার পানি সংগ্রহ করতে হয়। বয়সের ভারে শরীর সাই না দিলেও দিনে কয়েকবার পাহাড় বেয়ে নিচে নামতে হয়। পানি না থাকার কারণে আমরা এই ঝর্ণার পানি খাই। তো ভোর সকালে 3টায় উঠে আমি অনেক পানি সংগ্রহ করছি। সীমান্ত ঘেঁষা প্রায় প্রতিটি গ্রামের চিত্র একই। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুকনো মৌসুমে এসব এলাকায় অগভীর নলকূপে পানি মেলে না। তখন তাদের ভরসা হয়ে দাঁড়ায় মৃতপ্রায় ঝর্ণা ও খাল বিলের পানি। শুকনো মৌসুমে আমাদের অনেক কষ্ট হয়, তারপর খেতে হয় যখন আমাদের নিতেই হয়। অনেক দূর থেকে আসি, তারপর এখান থেকে পানি নিতে হয়, আমাদের অনেক কষ্ট হয়। পাহাড়ি এলাকা হয় এখানে মাটির গভীরে পাথর থাকায় নলকূপ বা বৈদ্যুতিক টিউবওয়েল স্থাপন বেশ ব্যয়বহুল। স্থানীয়ভাবে রিং টিউবওয়েল বসানো হলেও শুকনো মৌসুমে আয়রনের কারণে তাও পানের অযোগ্য হয়ে যায়। বাধ্য হয়ে খালবিলের পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা।
কিছু কিছু কলে যদি পানি থাকে সেগুলো হচ্ছে আপনার আয়রন যুক্ত, এগুলা খাওয়ার অনুপযোগী একদম। ঝর্ণার পানি আমরা ব্যবহার করি, কিন্তু ওই পানিগুলো আসলে খাওয়ার যোগ্য নয়। বিভিন্ন সময় ওই উদ্যোগ নেওয়া হয় থেকে কিন্তু কোনো কাজ হয় না, যার ফলে নানা রকম জলাশয় থেকে, ঝর্ণা থেকে এরা এই অস্বাস্থ্যকর পানি উত্তোলন করার ফলে তাদের নানার শারীরিক সমস্যা সহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা বসবাস করে। প্রশাসন বলছে জেলায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিতে চেষ্টা চলছে। কিছু গভীর নলকূপ বরাদ্দের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অনুদানে একটা প্রকল্প চলমান আছে। এই প্রকল্পের আওতায় যে পানি সরবরাহ এবং স্যানিটেশনের যে ব্যবস্থাপনা আছে তাদেরকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। পানির লেয়ারটা একদম আসলে নিচে নেমে যায়, সুপেয় পানির খুবই অভাব। সেখানে আমরা সরকারের কাছে আরো বেশি বরাদ্দ চাইব, যাতে এরকম যদি হয় অন্তত 10টা পরিবারের জন্য আমরা একটা সাবমার্সিবল টিউবওয়েলের ব্যবস্থা করতে পারি, তাহলে মোটামুটি সংকুলন হবে। নেত্রকোনার 10 উপজেলায় টিউবওয়েল স্থাপনের একটি প্রকল্প চলমান রয়েছে, যার আওতায় জেলার 86টি ইউনিয়নে 7 শতাধিক টিউবওয়েলের স্থাপন করা হচ্ছে। এক একটি টিউবওয়েল স্থাপনে খরচ হচ্ছে প্রায় 1.5 লাখ টাকা। সেই হিসেবে পুরো প্রকল্পের ব্যয় 32 কোটি টাকার বেশি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সরবরাহ কম থাকায় বগুড়ার বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম বেশ চড়া। করলা, পটল, ঢ্যাঁড়সের মতো সবজি পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে 80 টাকার বেশি দামে। বাড়তি দামে স্বস্তি নেই ক্রেতাদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার মহাস্থান পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন সবজির সরবরাহ এখন কমার কারণ কি? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে কিছুদিন আগে কিন্তু শীতের সবজিগুলো শেষ হয়ে গেছে, বিশেষ করে এখানে কপি, মূলা, লাউ এই সবজিগুলো শেষ হওয়া, যার পরে গ্রীষ্মের শুরুতে কিন্তু যে সবজিগুলো আসে সেগুলো হলো পটল, ঢ্যাঁড়স, করলা, এসব সবজিগুলোই কিন্তু আসে। আর এই সবজিগুলো আসতে শুরু করেছে এবং দুদিনে বাজারের থেকে আজকে কিন্তু বাজারটা একটু কম, তারপরেও কিন্তু বেশি। এখানে যে পটল, করলা, ঢ্যাঁড়স এই সবজিগুলো বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে পাইকারি, যেখানে খুচরা বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আর এখানে যে সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটার কিন্তু দাম বেশ চড়া। এখানে কিন্তু 120 টাকা কেজি দরে কিন্তু সজনে ডাঁটা বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো এখনও পাওয়া যাচ্ছে, বিশেষ করে আলু, বগুড়াতে কিন্তু আলুর দাম একেবারেই কম। এখানে 15 থেকে 18 টাকার মধ্যে কিন্তু প্রতি কেজি আলু এখানে কেনা বেচা হচ্ছে। আর এর আগে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোর দাম যেমন কম ছিল, শীতকালীন সবজিগুলোর দাম যেমন কম ছিল, এখন গ্রীষ্মকালীন যে আবার সবজি এসেছে, শীতকালীন সবজিরই একটি জাত, বিশেষ করে মূলা, সেই মূলা কিন্তু বিক্রি হচ্ছে আজকে 30 টাকা কেজি দরে। আর মিষ্টি লাউ আজকে বাজারে বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া সেটি বিক্রি হচ্ছে। এইভাবে কিন্তু বগুড়ার মহাস্থান হাটে কিন্তু পাইকারি বাজারে এরকম দামে বিক্রি হচ্ছে। আর কৃষক যেটি বলছেন যে দীর্ঘদিন খরা থাকার ফলে গ্রীষ্মকালীন যে সবজিটা, সে সবজিটা এখনও বেশি বাজারে আসছে না। তবে একটু বৃষ্টি হয়ে গেলেই কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু সবজির যে চালান, যে সরবরাহ, সেটি কিন্তু বেশ বাড়বে এই মহাস্থান হাটে। তখন কিন্তু সবজির যে দামটি, বিশেষ করে এই যে পটল, করলা, ঢ্যাঁড়স, এসব সবজির দাম কিন্তু অনেকটাই কমে আসবে তারা মনে করছেন। আর এখানে যে খুচরা বাজারগুলোতে, এখান থেকে কিনে নিয়ে যাওয়ার পরে খুচরা বাজারগুলোতে যে দামে সবজি বিক্রি হচ্ছে তা কিন্তু অনেক বেশি। এখানরা যারা কিনে নিয়ে যাচ্ছেন তারা কিন্তু অনেক বেশি দামে বিক্রি করছেন। এখানে আজকে 60 টাকা বিক্রি হচ্ছে করলা, বেগুন, ঢ্যাঁড়স, এই সবজিগুলোই কিন্তু খুচরা বাজারে কিন্তু 80 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করছে। এখান থেকে সামান্য দূরে বগুড়া শহরে কিন্তু এইটি আমরা দেখতে পাইছি যে পটল 80 টাকা কেজি দরে, বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি করছে। এবং সজনের যে দাম রয়েছে 130 টাকা, সেটি কিন্তু সেইভাবে তারা বিক্রি করছে। সজনের দাম কিন্তু খুব একটা হেরফের হয়নি গত কয়েকদিনে, কিন্তু পটল, বেগুন এসব দামে কিছুটা হেরফের হয়েছে। তবে সাফিন, এটুকু বলা যায় যে বৃষ্টি হওয়ার পরে সবজির দামটা কমে আসবে এবং সহনীয় হয়ে উঠবে ভোক্তাদের মাঝে। তো এই ছিল বগুড়ার মহাস্থান সবজি পাইকারি বাজার থেকে দরদাম নিয়ে সর্বশেষ। সহকর্মী মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন। 2023 সালে দেশে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন হলেও গেল বছর এনটিসির বাগানে শ্রমিক অসন্তোষ, তীব্র খরা আর অতিবৃষ্টির কারণে চা শিল্পে পড়েছে নেতিবাচক প্রভাব।
উৎপাদন কমেছে অন্তত 10 ভাগ। এবছরও অনিশ্চয়তা নিয়ে শুরু হয়েছে চা উৎপাদন। দেশে অবৈধভাবে চায়ের প্রবেশ ঠেকাতে পারলে এবং চায়ের ন্যায্য দাম নিশ্চিত করতে পারলে এই শিল্প ঘুরে দাঁড়াবে বলছেন সংশ্লিষ্টরা। এম এ হামিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশে 168টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই 92টির অবস্থান। 2023 সালে চা শিল্পের ইতিহাসে সর্বোচ্চ 10 কোটি 29 লাখ কেজির বেশি চা উৎপাদন হলেও 2024 সালে প্রতিকূল আবহাওয়ার কারণে কমেছে চা উৎপাদন। এছাড়া শ্রমিক অসন্তোষও উৎপাদন কম হওয়ার অন্যতম কারণ। বিভিন্ন কারণে অনেকগুলি বাগান বন্ধ হয়ে গেছে এবং এই বাগানগুলো বন্ধ হওয়ার কারণে আসলে একটু প্রোডাকশন কম হচ্ছে। নর্থ বেঙ্গলে তেঁতুলিয়াতে তারা প্রপারলি চা ম্যানুফ্যাকচারিং করতে পারতেছে না, তারা পোর কোয়ালিটির চা তৈরি হচ্ছে, যার জন্য ওইদিকে চা বেশি হয়, আমাদের ভালো চাগুলা উপযুক্ত দাম পাচ্ছে না। এ বছরও 10 কোটি 3 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রায় শুরু হয়েছে চা উৎপাদন। উৎপাদনকারীদের দীর্ঘদিনের অভিযোগ, উৎপাদন খরচের বিপরীতে বাড়েনি চায়ের দাম ও বিক্রি। এক্ষেত্রে চায়ের গুণগত মান বৃদ্ধির পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। চা বোর্ড 160 টাকা করে নির্ধারিত করা হয়েছে। যদি 160 টাকা করে সেই চাটা কিনা হয়, এটা 186.6 টাকা আসে, কিন্তু মার্কেটে দেখা যায় যে 180 টাকার চাও পাওয়া যায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই চাটা কোত্থেকে আসে? টি বোর্ডের একটা ফ্ল্যাট রেট আছে যেটা 160, এখন পর্যন্ত 160 টাকাটা মানে উঠে নাই। আর 160 টাকা দিয়ে কেনার মতো অনেক চা নাই, অনেক চা আছে এর চেয়ে নিচে 130-40 টাকার চা এরকমও আছে, কিন্তু কেউ কিনতে পারছে না। চা উৎপাদন তো গত বছর থেকে অনেক কমে গেছে, অলমোস্ট 12% কমা। এই পরিস্থিতিতে আমরা সম্মিলিতভাবে শ্রমিক, মালিক এবং সরকার তিনটা সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নিচ্ছি। এখন আমাদের কাজের পরিধি বাড়াইতে, আমাদের শ্রমিকদের আউটপুটটা বাড়াইতে। ভালো মানের চা নিলামে না ওঠায় বায়াররাও চা কিনছেন কম। তারা বলছেন সমতলে চা উৎপাদন বৃদ্ধি পেলেও এর গুণগত মান ভালো নয়, এজন্য দামও কমে যাচ্ছে। এদিকে চা বোর্ড বলছে উৎপাদন বৃদ্ধি ও বিদেশে চা রপ্তানির জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কোয়ালিটি প্রথম হচ্ছে লিভ কোয়ালিটি যদি ভালো না হয় ভালো চা হবে না। গুড লিভ, গুড টি, গুড প্রাইস, ইচ আদার ইন্টার রিলেটেড। আপনি যদি ভালো চা না অফারিং করেন তাহলে ভাইরা চা নিবে না। এই সেক্টরে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, কস্ট অফ প্রাইসটা আমাদের সবসময় বেশি। যারা মেজর স্টক হোল্ডার যারা পারচেস করছে তাদের আর একটু কনসেন্ট্রেট করা উচিত, পারচেস প্রাইসটা বাড়ানো উচিত। সবকিছু মিলে আমাদের রপ্তানি কমে গিয়েছিল, দ্যাট ইজ ট্রু, বাট 2024-এ বেড়েছে। কিন্তু এই বাড়াটাতে আমরা যে খুব বেশি হ্যাপি, নাথিং অফ দ্যাট নেচার। আমাদের রপ্তানি আরও বাড়ানোর অপরচুনিটি আছে এবং সব অপরচুনিটি আমরা এক্সপ্লোর করছি। 1854 সালে সিলেটের মালনীছড়া চা বাগানের মাধ্যমে দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়। দেশে মোট উৎপাদিত চায়ের অর্ধেক আসে মৌলভীবাজারের বাগান থেকে। এখন মৌলভীবাজার। এবারে দেশের বাইরের খবর। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল তুরস্ক। শুক্রবার রাতেও দেশটির রাজপথ ছিল এরদোয়ান বিরোধীদের দখলে। মেয়র একরামের দল সিএইচপির উদ্যোগে চলতি দশকের সবচেয়ে বড় এই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। পুলিশের সাথে সংঘর্ষের জেরে আটক অর্ধশতাধিক বিক্ষোভকারী। এদিকে কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। প্রতিবাদী জনতাকে ঠেকাতে মরিয়া তুরস্কের পুলিশ। জলকামান, কাঁদানে গ্যাস আর পিপার স্প্রে ব্যবহার করে রাস্তা থেকে হটানো যাচ্ছে না সরকার বিরোধীদের। গেল বুধবার ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেফতারের জেরে এ নিয়ে টানা 3 দিন দেশের প্রধান সড়কের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। আল জাজিরার তথ্য বলছে, গেল বৃহস্পতিবার 2028 সালের নির্বাচনের প্রার্থিতার ঘোষণা দেওয়ার কথা ছিল ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলুর, কিন্তু ঠিক তার আগের দিন সরকার বিরোধী বিক্ষোভে সংশ্লিষ্টতা, দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে মদত দেওয়ার অভিযোগে একরাম সহ 106 জনকে আটক করে পুলিশ। মেয়র একরামের দল সিএসপির নেতৃত্বে শুক্রবারের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। বিরোধীদের এই তৎপরতাকে সড়ক সন্ত্রাস আখ্যা দিয়ে সব ধরনের নাশকতা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সরকার বাহাদুরের নির্দেশে এদিনও আগ্রাসী ভূমিকায় দেখা গেছে পুলিশকে। সর্বোচ্চ শক্তি নিয়ে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের, আটক করা হয় অর্ধশতাধিক সরকার বিরোধীকে। কোথাও কোথাও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ক্ষুব্ধ জনতা। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর এই ক্র্যাকডাউন অভিযানের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল সিএইচপি প্রধান। এএফপির তথ্য বলছে, বুধবার ইস্তানবুলের মেয়রকে গ্রেফতারের জেরে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়েছে তুরস্কের ৩২টি প্রদেশে। বৃহস্পতিবার পর্যন্ত আটক বিক্ষোভকারীর সংখ্যা ৮৮। অনলাইন অ্যাক্টিভিটির জেরে আটক আরও অর্ধশতাধিক। এছাড়া গেল ৩ দিনে আহত হয়েছেন অন্তত ১৮ জন পুলিশ কর্মকর্তা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। গাজার ফিলিস্তিনিদের দুর্দশা যেন শেষ করার নয়। প্রিয়জনদের হারানোর শোক বুকে পাথর চাপা দিয়ে পার করছেন তারা। পেটে ক্ষুধার যন্ত্রণা, মাথার উপরে নেই ছাদ, সেই সঙ্গে তাড়া করছে ইসরায়েলি হামলায় জীবন হারানোর ভয়। জাহানারা ভুইয়ার প্রতিবেদন। পাখির চোখে দেখলে স্পষ্ট বোঝা যায় গাজায় একটি ভবনও অক্ষত নেই। ইসরায়েলি আগ্রাসনের ছাপ বয়ে বেড়াচ্ছে এই অঞ্চলের প্রতিটি ধূলিকণা। কোথাও মরদেহ নিয়ে স্বজনের আহাজারি, কোথাও বা প্রিয় সন্তানকে চিরবিদায় দিচ্ছেন অভাগা বাবা মা। মরে গিয়েও হয়তো বেঁচে গেছে তারা। ইহুদি হায়নার আতঙ্ক আর গ্রাস করবে না তাদের। এবার হয়তো শান্তিতে একটু ঘুমাতে পারবে। তবে গাজার মাটিতে যারা বেঁচে আছেন তাদের জীবনও মৃত্যু যন্ত্রণার চেয়ে কোনো অংশে কম নয়। তারাও প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছেন, লড়ে যাচ্ছেন মাথার উপরে কয়েক ফুট ছাদের জন্য। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে দিন শেষে তা অধরাই থেকে যায় নিরপরাধ ফিলিস্তিনিদের কাছে। ولما بدأت اتفاق وقف إطلاق النار جيت زرت المنطقة، منطقة سكناي. طبعا تفاجأت في البيت بحجم الضرر، تقريبا البيت هدم كلي موجود. যারা আহত হয়ে কাতরাচ্ছেন তাদের পরিস্থিতি আরও নাজুক। অ্যাম্বুলেন্স, ওষুধ কিংবা ব্যান্ডেজের কাপড়ের সংকট চরমে উঠেছে গাজার সব হাসপাতালগুলোর। أخويا صاب وفيش إسعاف اللي يسعفوا، وفيش بني آدمين اللي يحملوا. জরুরি সরঞ্জামের অভাবে পুরো চিকিৎসা ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে উপত্যকাটির সবচেয়ে বড় আল শিফা হাসপাতালের। الحقيقة كانت الضربات مؤلمة وموجعة وفي أكثر من مكان، وهذا الذي سبب أزمة داخل مستشفيات وزارة الصحة الفلسطينية، حيث أن هذه الأعداد الكبيرة من الشهداء والجرحى। প্রথম দফায় যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার পর থেকে গাজায় কোনো ধরনের জরুরি সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। আর এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। শেষ করব এখন বাণিজ্য, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদরাই নেবে, সেনাবাহিনী নয়, হুঁশিয়ারি এনসিপির। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা প্রতিহতের ঘোষণা। রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। আলাপ আলোচনায় রাষ্ট্র সংস্কারে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ কমিশনের। খেলাফতে মজলিসের সঙ্গে বৈঠক। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। ঈদে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। বিমানের অতিরিক্ত ফ্লাইট থাকলেও বেসরকারি এয়ারলাইন্সগুলোর এখনো ঘোষণা নেই। মেয়রকে গ্রেপ্তারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো উত্তাল ইস্তানবুলের রাজপথ। নাশকতা সহ্য করা হবে না, হুঁশিয়ারি এরদোয়ানের। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।